আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ওভালটিন ফুডস পাউন্ড কেক স্পেশাল ক্লাসে। যে যেখান থেকে লাইভ সেশনটি দেখতে পাচ্ছেন আমাকে কাইন্ডলি জানাবেন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। রেসিপি আমি গতকালকে গ্রুপে আপলোড করে দিয়েছি এবং এই যে যে লাইভ সেশনটা এখন দেখতে পাচ্ছেন এটার ক্যাপশনে যদি তাকান তাহলে কিন্তু এখানেও আপনারা রেসিপি লিখিত পেয়ে যাবেন। রেসিপিগুলো নোট করে রাখবেন এবং লাইভ ক্লাস দেখে চেষ্টা করবেন কাজগুলো প্র্যাকটিস করে ফেলতে, ঠিক আছে? রেসিপি গ্রুপের ফিচার অপশনে পাবেন। আমি একটা 7 ইঞ্চি বেকিং প্যান নিয়েছি। এটার মধ্যে তেল বাটার কিচ্ছু ব্রাশ করিনি, শুধুমাত্র বেকিং পেপার দিয়ে নিলাম। দেখেন সাইজ মতো বেকিং পেপার কেটে বেকিং পেপারটা বিছিয়ে নিলাম। এবার আমাদের কাজ হবে হচ্ছে ড্রাই ফ্রুটসগুলোকে ময়দায় কোট করা। অনেক সময় দেখা যায় বিভিন্ন ফ্রুটস কেক তৈরিতে যে ড্রাই ফ্রুটসগুলো আমরা ব্যবহার করে থাকি ওই ড্রাই ফ্রুটসগুলো একদম কেকের তলানিতে জমা হয়ে থাকে, ভালো লাগে না স্লাইস করার পরে। কিন্তু এই প্রসেসে যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে কেক যখন কাট করবেন প্রত্যেকটা স্লাইসের একদম সমানভাবে সব জায়গায় ড্রাই ফ্রুটসগুলো থাকবে। এটা হচ্ছে রেডম্যানের ড্রাই ফ্রুটস, এটা নর্মাল কোনো টুটি ফুটি না। আবারও বলে দিচ্ছি, আমি যে সমস্ত জিনিসের নাম বলেছি এগুলো ছাড়া আদার্স কোনো উপকরণ দিয়ে যদি কেকটা ট্রাই করেন এবং টেস্ট ভালো না আসে সেই দায়ভার কিন্তু আমরা নিতে পারবো না। এটা হচ্ছে রেডম্যানের ড্রাই ফ্রুটস, আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু নর্মাল কোনো টুটি ফুটি না। এটার মধ্যে কালো কিশমিশ আছে, সাদা কিশমিশ আছে, কমলা লেবুর খোসা আছে। তারপরে যে এগুলো যে নর্মালি একদম যে সবই যে পেঁপে দিয়ে তৈরি তা কিন্তু না। আমরা যে বাজারে খোলা টুটি ফুটি কিনতে পাই সেগুলোর থেকে এগুলা বিস্তর পার্থক্য। এই রেডম্যানের ড্রাই ফ্রুটসের কেজিই নেয় 950 টাকা করে, ঠিক আছে? এটার কেজি বর্তমানে 950 টাকা। তার মানে বুঝতেই পারছেন এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির। এটা দিয়ে আমরা সমস্ত ধরনের ফ্রুটস কেক তৈরি করে থাকি। আপনারা দেখতেই পাচ্ছেন কত রকমের ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করা আছে। তো আমি সাধারণত এই রেডম্যান ড্রাই ফ্রুটসটা ব্যবহার করে থাকি। এখানে আমরা রেসিপিতে কি লেখা আছে একটু ফলো করবেন। ড্রাই ফ্রুটস কতটুকু লেখা আছে, এত রেসিপি মুখস্থ রাখা যায় না আসলে। মনে হয় 40 গ্রাম আছে, আমি দেখে নিচ্ছি। এই যে গ্রুপে ঢুকে গ্রুপের ফিচার অপশন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। যে কোনো পেইড ক্লাসের গ্রুপে ঢুকে গ্রুপের এখানে ফিচার অপশন থাকবে। ফিচার অপশনে ক্লিক করলে লিখিত রেসিপি চলে আসবে এবং ক্লাসটা যখন আমার নেওয়া শেষ হয়ে যাবে ক্লাসটা আমি এই ফিচার অপশনেই সেভ করে রাখবো। যারা পরবর্তীতে রেকর্ড ক্লাস করবেন তারা জাস্ট গ্রুপে ঢুকে ফিচার অপশনে ক্লিক করার সাথে সাথেই লিখিত রেসিপি পেয়ে যাবেন। তারপরে আপনারা রেকর্ড লাইভ সেশনটা পেয়ে যাবেন, ঠিক আছে? দেখেন এখানে আমাদের রেডম্যান ড্রাই ফ্রুটস লেখা আছে 40 গ্রাম, মোরব্বা কুচি লেখা আছে 20 গ্রাম। আমি এখানে রেডম্যানের ড্রাই ফ্রুটস নিয়ে নিচ্ছি 40 গ্রাম। ওকে, রেডম্যানের ড্রাই ফ্রুটস নিয়ে নিচ্ছি 40 গ্রাম। রেডম্যানের ড্রাই ফ্রুটস কিনলে এটা অবশ্যই নর্মাল ফ্রিজ স্টোর করতে হয়, আদারওয়াইজ কিন্তু এটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? গন্ধ চলে আসে। আর এখানে আমি মোরব্বা কুচি দিয়ে দিব হচ্ছে 20 গ্রাম। আপনি চাইলে 30 গ্রাম পর্যন্ত অ্যাড করতে পারেন, ঠিক আছে? মোরব্বা কুচি একদম ভালো মতো কুচি করতে হবে। বড় দানা দানা কুচি হইলে কিন্তু কেক স্লাইসিং এর সময় কেক মাঝখান দিয়ে ভেঙে যায়, ঠিক আছে? এর জন্য এরকম ফাইন চপ হইতে হবে। এটা আমি দিয়ে দিচ্ছি 20 গ্রাম পরিমাণ। 30 গ্রাম পর্যন্ত দেয়া যাবে, আমি 30 গ্রাম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মোরব্বাটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। রেসিপিতে স্ট্যান্ডার্ড মাপ দেওয়া আছে 20 গ্রাম, বাট আমি 10 গ্রাম বাড়িয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ, এটাই।
এই ড্রাই ফ্রুটস গুলোকে আমরা অল্প একটু শুকনা ময়দা দিয়ে কোট করব। ঠিক আছে, অল্প একটু শুকনা ময়দা দিয়ে কোট করব, যাতে করে এটা একদম কেকের তলা নিতে যেয়ে জমা না হয়ে থাকে। ঠিক আছে, আর আমাদের যে আলমন্ড স্লাইসটা লাগবে, সেই আলমন্ড স্লাইসটাকে, এটার অবশ্য কোনো মাপ নেই, অল্প একটু আলমন্ড স্লাইস জাস্ট কেকের উপরে আমরা দিব দেখার সৌন্দর্যে। জাস্ট অল্প একটু আলমন্ড স্লাইস। দেখেন কেকের মোল্ড আমাদের কতটুকু, মাত্র 7 ইঞ্চি। তো এটার মধ্যে তো আর এতগুলো আলমন্ড স্লাইস লাগবে না, তাই না? তারপর আমি আপনাদেরকে একটা কাজ করি, আপনারা যারা নতুন কাজ করেন, আমরা তো অনেক দিন ধরে কাজ করি, চোখের আন্দাজে জাস্ট উপরে দিয়ে দিই, এটা অভ্যাস হয়ে গেছে আমাদের। আপনারা যারা নতুন কাজ করবেন তাদের জন্য আমি মেপেই দেখাই দিচ্ছি। নেন, 5 গ্রাম। ঠিক আছে, 5 গ্রাম আলমন্ড স্লাইস এনাফ। বেশি আলমন্ড স্লাইস দিলে কেক স্লাইস করতে খুব ঝামেলা হয়। হ্যাঁ, জাস্ট 5 গ্রাম আলমন্ড স্লাইসকে আমি একটু নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে ভিজিয়ে রাখছি। এবারে ভিজিয়ে রাখার টিপসটা বলি। আলমন্ড স্লাইস সরাসরি যদি কোনো কেকের উপরে আপনারা ব্যবহার করেন, আমাদের যে ওভেন টেম্পারেচার থাকে, ওভেনে বেশ সময় ধরে বেক হয়, যার কারণে শুকনো আলমন্ড স্লাইস কেকের উপরে দিলে আলমন্ড স্লাইসগুলো খুব দ্রুত পুড়ে যায়। আর যদি এভাবে 10-15 মিনিট আপনারা ভিজিয়ে রাখেন, তারপর পানিটাকে জাস্ট ঝরিয়ে কেকের উপরে যদি দিতে পারেন, সেই আলমন্ড স্লাইসগুলো কেকের উপর থেকে পুড়ে যাবে না। ক্রাঞ্চি হবে কিন্তু পুড়ে যাবে না, হালকা সোনালি কালার আসবে, সেটা কিন্তু পুড়ে যাবে না। ঠিক আছে, তো এটা আমি ভিজিয়ে রাখবো 10-15 মিনিট। এবার চলে আসি কেকের মাপঝোপে। আমাদের বাটার লাগবে হচ্ছে 125 গ্রাম সফটেন বাটার। বাটারটা এরকম সফটেন নিতে হবে, এটা যেন একদম গলে তেল ছেড়ে না দেয়, আবার যেন একদম অতিরিক্ত শক্ত না হয়। ওকে, একদম যেন তেল ছেড়ে না দেয়, আবার একদম যেন অতিরিক্ত শক্ত না হয়। বাটার নিলাম হচ্ছে আমরা 125 গ্রাম। আচ্ছা, রেসিপিতে লেখা আছে গুঁড়া চিনি 125 গ্রাম। এখানে কিছু কথা বলে রাখা ভালো। চিনি যদি বেশ মোটা দানার হয়, তাহলে চিনিটাকে গুঁড়া করে নেবেন। ঠিক আছে, চিনিটাকে গুঁড়া করে নিয়েও আপনারা মাপতে পারেন, অথবা মাপার পরেও আপনারা গুঁড়া করতে পারেন। আমি এখানে চিকুন দানার চিনি ব্যবহার করব, তাই আমি চিনিটাকে আজকে আর ব্লেন্ড করে নেইনি। যদি আপনারা মোটা দানার চিনি ব্যবহার করেন, সেক্ষেত্রে চিনিটাকে অবশ্যই ব্লেন্ড করে পাউডার ফর্মে নিয়ে আসতে হবে। আমি এখানে চিনি দিয়ে দিব এখন 125 গ্রাম। ব্যাস, 125 গ্রাম নিলাম হচ্ছে চিকুন দানার চিনি। মোটা দানার চিনি নিলে আপনারা চিনিটাকে ব্লেন্ড করে পাউডার ফর্মে এনে নেবেন। ঠিক আছে, এখন আমরা মেপে নিব হচ্ছে সমস্ত শুকনো উপকরণ। ময়দা দিয়ে দিব আমরা 125 গ্রাম। ময়দা দিয়ে দিচ্ছি 125 গ্রাম। ওকে,
আমাদের লাগবে হচ্ছে কোকো পাউডার 10 গ্রাম। লাগবে হচ্ছে গুঁড়া দুধ 10 গ্রাম, গুঁড়া দুধটা আমি নিয়ে নিচ্ছি। আর লাগবে বেকিং পাউডার 1 চা চামচ। বেকিং পাউডার লাগবে হচ্ছে আমাদের 1 টিস্পুন। এভাবে 1 টিস্পুনটা আপনারা লেভেল করে মেপে নেবেন। ওকে, গেল এটা। তাহলে আমাদের কি কি গেল? এখানে গেল হচ্ছে ময়দা 125 গ্রাম, কোকো পাউডার 10 গ্রাম, গুঁড়া দুধ 10 গ্রাম, বেকিং পাউডার 1 চা চামচ। বাকি থাকলো হচ্ছে আমাদের ঘি এবং ওভালটিন। এই দুইটা জিনিস একদম লাস্টে ব্যবহার করতে হয়, ঠিক আছে? ওভালটিন আমরা সবাই জানি বাহিরের বাতাস পেলে ওটা জমাট বেঁধে যায়, তাই না? আমি যদি এখনই ওভালটিন মেপে এখানে মিশিয়ে ফেলি, আমাদের বাটার, চিনি, ডিম বিট করতে করতে ওভালটিনটা দলা পেকে যাবে। সেক্ষেত্রে কেকের যেই টেক্সচার, কেক স্লাইস করার পরে জায়গায় জায়গায় ওভালটিন দেখা যাবে, জায়গায় জায়গায় একটা বিশ্রী অবস্থা দেখা যাবে। যার কারণে আমরা কি করব, যখন মিক্স করা একদম লাস্ট মুহূর্তে হয়ে যাবে, লাস্টের যে বিটিং প্রসেসটা, তখন হচ্ছে আমরা ময়দার সাথে ওভালটিনটা মেপে দিয়ে সাথে সাথে বিট করে ফেলবো, ঠিক আছে? এর আগে আমরা দিব না। তাহলে ঘি আর ওভালটিনটা আমাদের বাকি থাকছে। আমি এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটার মধ্যে এক্সট্রা কোনো এসেন্স যাবে না। ওভালটিনের যে ফ্লেভার, ওটাতেই চমৎকার একটা ফ্লেভার আসবে, সাথে বাটার এবং ঘিয়ের দারুণ একটা স্মেল আসবে। এটার সাথে অন্য কোনো এসেন্স কখনোই ব্যবহার করবেন না। আর আরেকটা কথা আগে থেকেই বলে রাখি, আপনারা যে বেকারিতেই যান, যেই ওভালটিন কেকই দেখেন না কেন, খুব ভালো মতো খেয়াল করে দেখবেন ওভালটিন কেকগুলো হালকা মাঝখান দিয়ে একটু বসে যায়। যেখানেই যান না কেন আপনারা খুব ভালো মতো খেয়াল করে দেখবেন ওভালটিন কেকগুলো অন্যান্য কেকের মতো এরকম হয় না, একটু মাঝখানে একটু বসে যায়। এটার কারণটা আমি বলে দিচ্ছি। যেহেতু আমরা ময়দার সাথে ওভালটিন মিক্স করব, ওভালটিন কি একটা আঠালো জাতীয় জিনিস, তাই না? যখন আমরা মিক্সিং করব তখন কিন্তু মিশ্রণটা আঠালো টাইপের হয়ে যাবে। যার কারণে বেক হতে হতে ওটা মাঝখান দিয়ে অল্প একটু বসে যায়। তো আপনারা যারা ওভালটিন কেক তৈরি করবেন, মাঝখানে অল্প একটু বসে গেলে ভয় পাবেন না যে কেক নষ্ট হয়ে গেল কিনা, আসলে কিন্তু তা না। ওভালটিন কেকের বৈশিষ্ট্যই এটা, মাঝখানে হালকা একটু বসে যায়, খুব বেশি না। হ্যাঁ, আমাদের ডিম লাগবে হচ্ছে 125 গ্রাম। ওভালটিন খুব কমন একটা আইটেম, যে কোনো গ্রোসারি শপে পাওয়া যায়।
আপনাদের যেটা খুশি সেই বাটার ব্যবহার করতে পারেন। এখানে 125 গ্রাম আমি ডিম মেপে নিচ্ছি। ওকে, 125 গ্রাম ডিম মেপে নিলাম। এবার আমাদের বিটিং প্রসেস শুরু হবে। বাকি থাকলো শুধু আমাদের ঘি এবং ওভালটিন। ওটা কখন অ্যাড করতে হবে আমি কাজ করতে করতে বলে দিব। আমাদের হচ্ছে ওভেন টেম্পারেচার 160 ডিগ্রি। আপ ডাউন হিট অন করে প্রথমে 160 ডিগ্রিতে ওভেনটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে 160 ডিগ্রিতে 45 থেকে 50 মিনিট ওভালটিন ফ্রুটস পাউন্ড কেকটাকে বেক করতে হবে। যে কোনো ফ্রুটস কেকের জন্য টাইমিংটা একটু বেশি লাগে, কারণ ব্যাটারের মধ্যে যখন কেক ব্যাটারের মধ্যে এক্সট্রা কিছু যায় টাইমিংটা একটু বেশি লাগে বেক হতে। ঠিক আছে, এটা যার যার ওভেন অনুসারে বুঝে শুনে তারপর ইউজ করবেন। আমি যেখান থেকে সব কিছু পারচেস করি আপনারা সেখান থেকে আনতে পারবেন না, কারণ আমরা একবারে 20 কেজি 30 কেজির ব্লক নিয়ে আসি, ওখানে 1 কেজি 2 কেজি দিবে না। আচ্ছা, এটা আমি এখন মিডিয়াম স্পিডে বিট করে কালারটাকে একটু চেঞ্জ করে নিব। এবারে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাকে দিয়ে আমরা বিট করব, বাটারটা ডাবল ফর্মে চলে আসবে এবং বেশ হোয়াইট কালার হয়ে যাবে। ওকে, বাটার এবং চিনি বিট করতে করতে ফ্লাপি হয়ে যাবে, অর্থাৎ ডাবল ফর্মে চলে আসবে। তারপর এটা কি হবে, কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, বেশ সাদাটে হয়ে যাবে। এখনকার কালার দেখেন আর একটু পরে কালার দেখবেন। হ্যাঁ, এখানে আমি জয় বাটার ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো বাটার ইউজ করতে পারবেন। দেখেন অনেকটাই কিন্তু ফ্লাপি হয়ে এসেছে, কালারটাও কিন্তু বেশ চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা কি করব, আমাদের ওভেনটাকে 160 ডিগ্রিতে 10 মিনিটের জন্য আপ ডাউন হিট অন করে প্রিহিট করতে দিয়ে দিব। ওভেন প্রিহিট হতে থাকবে, আমাদের কেক ব্যাটার রেডি হতে থাকবে।
এই যে কালারটা টোটালি চেঞ্জ এবং এটা কিন্তু ডাবল ফর্মে অলরেডি চলে এসেছে। এখন আমরা যে ডিমটা রেখেছিলাম 125 গ্রাম ডিম, সম্পূর্ণ ডিমটুকু দিয়ে আবারও বিটারের মিডিয়াম স্পিডে বিট করব চিনির দানা না গলা পর্যন্ত। এখানে একটা কথা বলে রাখা ভালো, যখন আমরা জয়া দিয়ে কাজ করব, জয়া বাটার দিয়ে কাজ করব, ডিম দিয়ে বিট করার কিছু সময় পরে দেখবেন বাটারটা কার্ডেল হয়ে গিয়েছে, অর্থাৎ একটু ছানা টাইপের হয়ে যায়। ভয় পেয়ে কেউ ফেলে দিয়েন না, বাটার কিন্তু নষ্ট হয় না। যখনই ভেজিটেবল ফ্যাটের সাথে ডিম অ্যাড করে আমরা বিট করি তখন বাটারটা হালকা একটু ছানা টাইপের হয়ে যায়, কার্ডেল টাইপের হয়ে যায়। যখন আমরা ময়দা মিক্সিংটা শুরু করব তখন আবার আগের ফর্মে ফিরে আসবে, এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এখনো আমরা মিডিয়াম স্পিডে বিট করব চিনির দানা না গলা পর্যন্ত। কার্ডেল যে কোনো বাটারে যে কোনো মুহূর্তে হতে পারে, এতে ভয় পাবার কিছু নেই। ডিম অ্যাড করলে যখন বিট করবেন বাটার কার্ডেল হওয়াটা একটু স্বাভাবিক, সেটা যে ব্র্যান্ডের বাটারই আপনারা নেন না কেন। সেটা হতে পারে ভেজিটেবল ফ্যাট, হতে পারে মিল্ক ফ্যাট, যে কোনোটা যে কোনো মুহূর্তে কার্ডেল হতে পারে ডিম দেওয়ার পরে। আমি একটু দেখাই, এই যে এরকমটা হবে, দেখেন এই যে এরকম কার্ডেল টাইপের হবে। এটা আমরা এখন বিট করতে করতে চিনির দানাটাকে গলাবো। খোল, এখন লাগবে আমার। আচ্ছা, চিনির দানা মেল্ট হলো কিনা আপনারা পুরোটাই খুলে ফেল। চিনির দানা মেল্ট হলো কিনা আপনার পরিষ্কার 2টা ফিঙ্গার লাগবে চেক করতে। হ্যাঁ, জাস্ট এভাবে একটু ব্যাটার ধরে এভাবে প্রেসার দিবেন। প্রেসার দিলে আমি একটু কাছ থেকে যদি দেখাই, দেখেন এখানে 2-3টা চিনির দানা কিন্তু দেখা যাচ্ছে। আমি হাত দিয়ে ধরছি দেখে কিছু মনে করিয়েন না, কারণ আমাকে অনলাইন ক্লাসে বোঝাইতে হবে, ঠিক আছে? এরকম ধরলে চিনির দানাগুলো ফিঙ্গারের মাঝখানে কিন্তু এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ বোঝা যায়, ফিল পাওয়া যায় চিনির দানাটা আছে। তার মানে আমাকে আরো কিছুক্ষণ বিট করতে হবে। আবার আমরা চেক করব, যখন দেখবো যে 2টা ফিঙ্গারের মাঝখানে কিছু দানা নেই তখন আমরা ময়দা মিক্সিং শুরু করব, আদারওয়াইজ কিন্তু ময়দা মিক্সিং করব না, ঠিক আছে? প্রেস্তো কোকো পাউডার আমি কখনো ইউজ করি নাই, আমি ওটার সম্পর্কে জানিও না। যদি ভালো হয় তাহলে ইউজ করতে পারবেন।
এটাকে এখন আবারও একটু চেক দিব, হ্যাঁ আবারও একটু চেক দিব, এভাবে ধরে বেশ অল্প একটু দানা আছে কোনো রকম, জাস্ট আর 2-1 বার বিট দিলে এই দানাটা গলে যাবে। চিনির দানা গলার আগে কখনোই ময়দা মিক্সিং শুরু করবেন না, তাহলে কিন্তু কেকের রেজাল্ট ভালো আসবে না। উপর দিয়ে ভেজা ভেজা হবে, না হলে কেকটা ডিমোল্ড করার পরে নিচের সাইডে সাদা ফ্যাকাশে দেখা যাবে, বাজে দেখা যাবে। ব্যাস, আমাদের এটা মেশানো শেষ। যে শুকনো উপকরণ মেপে রেখেছিলাম এটা এখন আমি চেলে মেশাবো, ঠিক আছে। এখন এটার সাথে যাবে আমাদের 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আর বাকি ছিল কি বলেন তো, 30 গ্রাম পরিমাণ ওভালটিন। একদম লাস্ট মুহূর্তে ওভালটিন দেওয়ার সাথেই বিটিং প্রসেস শুরু করতে হবে। ওভালটিন দিয়ে দেরি করা যাবে না, আদারওয়াইজ জমে যাবে। হ্যাঁ, যখন আমরা শুকনো উপকরণ দিয়ে বিট করব তখন বিটারের স্পিড একদম লোতে রাখতে হবে। এবার দেখেন উপকরণগুলো কি সুন্দরভাবে মিশে গিয়েছে। আর আমরা যদি ওভালটিন আগেই মেপে রাখতাম এত স্মুথ ভাবে মিশতো না জিনিসটা। এই কি করতেছে? এটাকে খুব স্মুথ ভাবে মেশাচ্ছি, ঠিক আছে। বিট তো আমরা করলামই, তারপরও খুব স্মুথ ভাবে এটাকে চেক করতে হবে স্মুথ ভাবে মিশলো কিনা। আপনাদের এই কেকটা টোটাল 1/2 কেজির হবে, ঠিক আছে। টোটাল 1/2 কেজির একটা কেক রেডি হবে, একদম টোটাল 1/2 কেজির একটা কেক রেডি হবে। ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার কারণে হয়তো 20-30 গ্রাম বেশি হতে পারে, কিন্তু কেকের ওয়েট 1/2 কেজি হবে। আপনারা 1/2 কেজি হিসাবে এটাকে ধরতে পারেন। টোটাল কেকটা বেকিংয়ের পরে 1/2 কেজি ওজন আসবে। দেখেন স্মুথভাবে কিন্তু মিশে গেছে সব কিছু। এবার আমরা কি করব, আমাদের যে
ময়দা মিশ্রিত যে ড্রাই ফ্রুটসগুলো ছিল এই ময়দাটাকে আমরা চেলে ফেলে দিব। হ্যাঁ, ময়দাটাকে চেলে ফেলে দিয়ে এবার আমরা কেক ব্যাটারের সাথে মেশাবো। কিছুটা রেখে দিব উপরে দেওয়ার জন্য, যেন কেকটা দেখতে খুব সুন্দর লাগে। আমাদের কাজ করতে করতে আমাদের ওভেনটাও প্রিহিট হয়ে গিয়েছে। ঠিক আছে, ব্যাস এবার জাস্ট আমাদের মোল্ডে ঢালার পালা। এটাকে ভালো মতো কয়েকবার ট্যাপ করে আমাদের কি করতে হবে, এটা কোনো একটা সাসলিকের কাঠি, টুথপিকের কাঠি কিংবা হাতের কাছে যদি তুলি থেকে থাকে সেটা অপরিপ্রান্ত দিয়ে আপনি এটাকে খুব সুন্দর মতো ফিল আপ করবেন মোল্ডের ভিতরে। ঠিক আছে, সুন্দর মতো ফিল আপ করবেন। যেহেতু এটা বাটার বেস কেক, এটার ব্যাটার কিন্তু অনেক ঘন থাকে, তাই না? যার কারণে সুন্দর মতো একটু প্রেসার দিয়ে দিয়ে এভাবে, ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন, একটু এভাবে একটু প্রেসার দিয়ে দিয়ে মোল্ডের চারিপাশে সুন্দর করে এটাকে সেট করতে হবে। ওকে, সেট করে দেন আরো 2-3 বার আমরা এটাকে ট্যাপ করব। লাইট নিভে যাচ্ছে কেন? সাধারণত ওভালটিন ফ্রুটস কেকের উপরে তেমন একটা ক্র্যাক আসে না, যেহেতু অনেক ফ্রুটস দেয়া তো, তারপর এটা মাঝখান দিয়ে হালকা একটু দেবে যায়, আমি আগেই বলেছি। তারপর আপনাদের মাঝখানে কিভাবে ক্র্যাক আনবেন পাউন্ড কেকগুলোর, ওই টেকনিকটা আমি দেখাই দিচ্ছি। একটা চামচের অপরিপ্রান্তে জাস্ট এভাবে একটু তেল মাখবেন, তেল দিয়ে ডিপ করবেন। ওকে, তেল দিয়ে ডিপ করে একদম নিচ বরাবর না, মাঝামাঝিতে এরকম একটা দাগ কাটবেন। এরকম একটা দাগ কাটবেন, একদম মোল্ডের নিচ বরাবর কিন্তু ঠেকাবেন না চামচটা। আমি আবারও দেখাই আপনাদেরকে, চামচের এতটুকু যেন ডিপ হয়, মানে একদম চামচ একদম লাস্ট পর্যন্ত ঠেকাবেন না। হ্যাঁ, এবার আমরা যে এক্সট্রা ড্রাই ফ্রুটস গুলো ছিল এগুলোকে একটু আস্তে করে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার যে আমাদের কাঠবাদাম স্লাইসটা যেখানে এটা এরকম সফট হয়ে যাবে, ওকে, এটা এরকম সফট হয়ে যাবে। এখন এটা যদি আপনারা কেকের উপরে ব্যবহার করেন, এই কাঠবাদামের স্লাইসগুলো কিন্তু পুড়ে যাবে না। হ্যাঁ,
পানিটাকে ঝরিয়ে জাস্ট আমি এভাবে কাঠবাদামের স্লাইসগুলোকে দিয়ে দিচ্ছি। কিচ্ছু করতে হবে না, দিয়ে জাস্ট ওভেনে দিয়ে এটাকে আমরা বেক করে ফেলবো। তারপরে কি করতে হবে আমি বলে দিচ্ছি। তারপরে জাস্ট ওভেন থেকে নামিয়ে অল্প একটু কাজের জন্য আসলে লাইভ আসার দরকার পড়ে না, আমি মুখে বলে দিচ্ছি। আপনারা সবাই অ্যাডাল্ট, আশা করছি বুঝে যাবেন, বোঝার মতো করেই বলে দিব। হয়ে গেল আমাদের। এইভাবে জাস্ট এটাকে ধরে আমরা ওভেনে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে, কাঁচের মগটা দিয়ে যাও তো তাড়াতাড়ি, কাঁচের মগটা দিয়ে যাও। এখন আমাদের কাজ হচ্ছে একটা সুগার সিরাপ তৈরি করা। হ্যাঁ, সুগার সিরাপের রেশিওটা, যেহেতু এখানে একটা কেক, আমি এখানে অল্প একটু সিরাপ বানাবো। স্কেল কোথায় গেল? যেহেতু এখানে একটা কেক, আমি জাস্ট অল্প একটু সিরাপ বানাবো। এটা চোখের আন্দাজে বানিয়ে ফেললেই হয়, বা যারা একটু নতুন আছেন তাদের জন্য আমি মেপেই দেখাচ্ছি। এখানে আমি 25 গ্রাম পানি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, পুরোটা কিন্তু লাগবে না, কিন্তু মাপ অনুযায়ী তো আমাদেরকে বানাতে হবে। 25 গ্রাম পানি নিয়ে নিচ্ছি, আর এখানে আমি এভারেজে 5 গ্রাম পরিমাণ চিনি নিয়ে নিব। একটা কেকের জন্য এটা আনা, এর চেয়ে বেশি আসলে লাগে না, এটাই লাগবে না। এতটুকু মাপ তো আমাদের বানাইতে হবে, তাই না? জাস্ট 5 গ্রাম চিনি নিয়ে নিব। হ্যাঁ, নিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে রাখবো। তারপর আমরা কি করব, আমাদের কেকটা, এই যে এতটুকুর জন্য লাইভে কিন্তু আমি আর আসবো না। হ্যাঁ, জাস্ট মিশাই ফেললাম না। আমাদের কেকটা আমরা যখন ওভেন থেকে নামাবো, ঠিক আছে, ওভেন থেকে যখন নামাবো, কেকটা থাকবে হচ্ছে গরম, আর সুগার সিরাপটা থাকবে এরকম রুম টেম্পারেচারে। গরম কেকটাকে নামিয়ে গরম কেকের উপরেই এই রুম টেম্পারেচারের সুগার সিরাপটা অল্প অল্প করে ব্রাশ করে দিব। খুব বেশি দেওয়া যাবে না, জাস্ট উপরের সারফেসটা যেন সফট হয়ে যায়, অল্প একটু সুগার সিরাপ ব্রাশ করব। ব্রাশ করে আমরা মোল্ড সহকারে কেকটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পরে ডিমোল্ড করে ফেলবো। তারপর আপনাদের পছন্দ মতো আপনারা স্লাইস করে খেতে পারবেন। আর এই ওভালটিন ফ্রুটস পাউন্ড কেকটা রুমের নর্মাল টেম্পারেচারে 5 দিন ভালো থাকবে। আর যদি ফ্রিজের নর্মাল পোর্শনে রাখতে চান সেক্ষেত্রে 7 দিন ভালো থাকবে। যেহেতু এখন একটু হালকা ঠান্ডা ঠান্ডা পড়ে গিয়েছে, যে কোনো বাটারের কেক ঠান্ডার দিনে আপনি বাহিরেই রাখেন কিংবা যে কোনো ওয়েদারে আপনি ফ্রিজেই রাখেন না কেন, ঠান্ডা পেলে কিন্তু বাটার জমতে শুরু করে, বাটার শক্ত হতে শুরু করে। ঠান্ডার দিনে কেক বাহিরে রাখলেও কেক শক্ত হবে, ফ্রিজে রাখলেও কেক শক্ত হবে, যেগুলো বাটার দিয়ে তৈরি সেগুলো। ঠিক আছে, তো আপনারা একটা কাজ করবেন, যদি কখনো ফ্রিজে বাটার বেজের কোনো কেক স্টোর করে রাখেন, বের করার পরে বেশ শক্ত মনে হতে পারে, সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। মাইক্রোওয়েভ ওভেনে কয়েক সেকেন্ড গরম করলে আবার কেকটা সফট মুডে ফেরত আসবে। যদি আপনারা নর্মাল ফ্রিজে রাখেন কেকটা ভালো থাকবে 7 দিন। যদি আপনারা রুম টেম্পারেচারে রাখেন কেকটা ভালো থাকবে 5 দিন। ঠান্ডার দিনে বাহিরেও কেক শক্ত হবে, ফ্রিজেও কেক শক্ত হবে। যদি এরকম হয়ে থাকে কখনো, সেক্ষেত্রে মাইক্রোওয়েভ ওভেনে কয়েক সেকেন্ড গরম করলে কেকটা আবার আগের ফর্মে ফিরে আসবে। আর এই কেকটার টোটাল ওজন হবে হচ্ছে 500 গ্রাম, অর্থাৎ হাফ কেজির একটা কেক রেডি হবে। হ্যাঁ, তো আমি সুগার সিরাপের সিস্টেমটা বলে দিলাম। এতটুকুর জন্য আর এক্সট্রা কোনো লাইভ আমি করব না, আপনারা সবাই বড় মানুষ, বুঝতে পারবেন আশা করি। গরম কেকটা আমরা ওভেন থেকে নামাবো, গরম কেকের উপরে এই সিরাপটা উপর দিয়ে খালি একটু ব্রাশ করব। তারপর মোল্ড সহই আমরা রুম টেম্পারেচারে রাখবো, কেকটা ঠান্ডা হয়ে যাবে, তারপর ডিমোল্ড করে আপনারা স্লাইস করে ফেলবেন। ঠিক আছে, তো এই পর্যন্তই লাইভটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ক্লাসটাও শেষ হয়ে গেল, খুবই শর্ট একটা ক্লাস। সবাই বাসায় প্র্যাকটিস করে ফেলবেন এবং ছবি শেয়ার করতে ভুল করবেন না গ্রুপের মধ্যে। সবাই খুব তাড়াতাড়ি কেকটা প্র্যাকটিস করে ফেলবেন। এই যে আমাদের সিরাপটা রেডি। হ্যাঁ, এই যে সিরাপটা রেডি। কেকটা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এভাবে আমি একটা ব্রাশ ডুবিয়ে রাখলাম, জাস্ট কেকটা হবে গরম কেকের উপর, এভাবে আস্তে আস্তে করে ব্রাশ করব। ওকে, তাহলে থাকেন সবাই। আল্লাহ হাফিজ সবাইকে। বাসায় কেকটা ট্রাই করে ফেলেন।